প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় অর্থনৈতিক উন্নয়নে সরকারের চীনমুখী নীতি। আর এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি জনাব ফজলে শামীম এহসান, নির্বাহী সভাপতি BKMEA, সভাপতি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন। আপনাকে স্বাগত জানাচ্ছি শামীম ভাই। ধন্যবাদ। প্রিয় দর্শকের এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। আলোচনা শুরুতেই বলতে চাই যে নির্বাচিত সরকারের 4 মাসের মাথায় একরকম বলা চলে যে প্রথম রাষ্ট্রীয় সফর বিদেশে সেটি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া ঘুরে তিনি এখন রয়েছেন চীনে আজকে একটি বিনিয়োগ সম্মেলনেও প্রধানমন্ত্রী বক্তৃতা করেছেন এবং এই বিনিয়োগ সম্মেলনটির উদ্যোক্তা বা আয়োজক বিডা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, এবং সেখানটাতেও বাংলাদেশে চীনের বিনিয়োগ আকৃষ্ট করবার বা চীনা বিনিয়োগকারী যারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং নানান সুবিধা দেবার কথা বলা হয়েছে। এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন সরকারের যে নতুন পররাষ্ট্র নীতি আমরা দেখছি সেখানটাতে চীনমুখী নীতির প্রাধান্য দেখছি। এর কারণ কি বলে মনে করেন জনাব ফজলে শামীম এহসান? ধন্যবাদ ভাই। আসলে চীনমুখী বলতে কি, এখন তো সারা বিশ্বই চীনমুখী। এখন আপনি চীনের বিরোধিতার কারণে চীনমুখী অথবা চীনের পক্ষে থাকার কারণে চীনমুখী। আমরা ইভেন বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ USA কেও দেখতে পাই, তারা চীনের সাথে চীনের নামও মুখে নিতে সাহস পায় না, কিন্তু চীনের কারণে সারা বিশ্বের 60টা দেশের উপরে তারা ওই ডিউটি এম্বার্গো বসানোর চেষ্টা করছে যে ফোর্স লেবারের ইস্যুতে, কিন্তু এটা কিন্তু টার্গেট চীন। মানে চীন থেকে আমরা যে গুডস ইম্পোর্ট করি এই কারণে আমাদের উপরে ট্যাক্স বসবে। সো আসলে সবাই চীনমুখী, সেটা বিরোধিতার জন্য হোক। আর চীন একটা বড় অর্থনীতি, তাদের এখানে এখন বিনিয়োগের অনেক অপরচুনিটি, তাদের এখানে অনেক বড় বড় ফান্ড জমা হয়ে গেছে এবং তাদের কাছে টাকা বলতে অসীম টাকা। সারা বিশ্বের ফ্যাক্টরি বলা হয় যে চীন হলো সারা বিশ্বের ইন্ডাস্ট্রি, ফলে তাদের কাছে অনেক টাকা, সারা বিশ্বে তারা এখন জিনিস সাপ্লাই করে। ফেডারেল রিজার্ভ ব্যাংকেও এখন চীনের টাকার আধিক্য, রাইট, সবখানে। এবং সেই সাথে তাদের কাছে এখন টেকনোলজি আছে। আগে একটা কথা ছিল যে চীন মানে চিপ প্রোডাক্ট, চীন মানে কপি প্রোডাক্ট, এখন কিন্তু সেই জায়গাটা নাই। এখন কিন্তু চীনের প্রোডাক্ট অনেক ক্ষেত্রে, যেমন আমরা যখন মেশিনারি জানি, অনেক ক্ষেত্রে ইউরোপিয়ান মেশিন থেকে আগানো, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হলে অনেক ক্ষেত্রে তারা মানে ওদের কাছে একবার হাই এন্ডের প্রোডাক্টও আছে, আবার লো এন্ড আলপিনও আছে। এয়ারপ্লেন থেকে আলপিন সবকিছু তারা এখন বানাচ্ছে। তাদের কোমোডো ভালো প্লেন বানাচ্ছে, তারা যেমন দাম তেমন প্রোডাক্ট দিতে তারা প্রস্তুত। এবং সবচেয়ে ভালো প্রোডাক্টটা যদি আপনারা দেখেন, সেটা একই কোয়ালিটির যে ইউরোপিয়ান বা আমেরিকান প্রোডাক্ট, তার থেকে দাম কম। মানে সেই তুলনামূলক প্রাইস কম্পিটিটিভ। আর তাদের কাছে টাকা আছে। এখন আমাদের তো বিনিয়োগ দরকার। আমাদের দেশে যে অর্থনীতি, আমরা মানে ঐতিহাসিক সূত্রে যেটা বর্তমান সরকার পেয়েছে, এইটাকে এখন অ্যাটলিস্ট 20 থেকে 30 বিলিয়ন ডলার, আমি আপনার অনুষ্ঠানে আগে বলেছিলাম যে 50 থেকে 100 বিলিয়ন, এখন মনে হয় সেটা তো পরের কথা। অ্যাটলিস্ট ইমিডিয়েট 20-30 বিলিয়নের একটা ইনভেস্টমেন্ট ছাড়া আমাদের অর্থনীতির এই জায়গাটা থেকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে না সরকার। ফলে এখন আসলে সরকার ঘুরে দাঁড়ানোর যে চেষ্টাটা করছে, অর্থনীতি যে ঘুরে দাঁড়ানো, কারণ অর্থনীতি আসলে এখন যত যে বলেন, পকেটে টাকা না থাকলে কেউ কাকে দাম দেয় না, ওই রাষ্ট্রকেও দাম দেয় না, ওই সরকারকেও তার দেশের মানুষ দাম দিবে না, দেশের অর্থনৈতিক ব্যবস্থা যদি সে সুন্দর করে পরিচালনা করতে না পারে। এই ক্ষেত্রে এখন আপনি যদি দেখেন, আপনি যদি ইউরোপে যান, ওদের নিজেদের অর্থনীতির অবস্থা ভালো না। আপনি যদি জাপানে যান, ওদের অর্থনীতি পুরো বাবলের মধ্যে আছে, যেটা আমরা অনেক রিসার্চে দেখতে পাচ্ছি। ইউএস এর অবস্থা তো নিজেই ধসে পড়েছে একরকম অনেকটা। এই ক্ষেত্রে আসলে চীনের তো আর কোনো বিকল্প নাই। বিশ্বে তার আর একটা দেশ আপনি পাবেন না যে চীনের মতো সামর্থ্য আছে। সহযোগিতা করবে না, কে করবে এটা তো পরের কথা, স্বাবলম্বী। হ্যাঁ, সামর্থ্য তো থাকতে হবে যে হ্যাঁ আমার কাছে টাকা আছে, দিব কি দিব না। তো সেই ক্ষেত্রে চীনের বিনিয়োগ আকৃষ্ট করাটা আমি মনে করি খুবই একটা ভালো উদ্যোগ। আবার চীনের আরেক দিকে আপনি যদি চিন্তা করেন, চীনের কিন্তু তাদের লেবার কস্ট অনেক বেড়ে যাচ্ছে। দেশ উন্নত হলে যেটা হয়, ফলে তাদের এখন ইন্ডাস্ট্রি রিলোকেট করাটা, তাদের এখন মানে অনেকগুলো ইন্ডাস্ট্রি রিলোকেট করতেই হচ্ছে, যেগুলো লেবার ইন্টেন্সিভ, যেগুলাতে ধরেন গিয়ে মানুষের বেশি প্রয়োজন হয়।
তো এই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা আসলে আকৃষ্ট করতে পারি, যেহেতু আমাদের একটা বড় জনসংখ্যা রয়ে গেছে। তো সব দিক মিলে আমি মনে করি যে একটা উন্নত দেশ, যার কাছে টাকা আছে, যে এখন ইন্ডাস্ট্রি রিলোকেট করতে চাচ্ছে, সবকিছু মিলে চীনটাই তো একমাত্র, মানে ভালো অপশন আমি বলবো না, আমি বলবো যে একমাত্র অপশনই ছিল আসলে চীনমুখী হওয়া, সেটাই হয়েছে। সরকার সেদিকে এগিয়েছে। ধন্যবাদ শামীম ভাই। আমি আরেকটি বিষয় বলি, এই যে আপনি বললেন যে সরকার ভালো অপশন না, এখন অন্যতম একমাত্র অপশনে গেছে, কিন্তু এরই মধ্যে আমাদের দেশের বা আমাদের বন্ধু যারা, তাদের মধ্য থেকে আলোচনা এসছে যে চীনে এই ঝুঁকে পড়া ঝুঁকিও আছে। আপনার আমি ওইটা আবার পলিটিক্যাল, একটা প্রথম যেটা বললাম সেটা হলো আমি ইকোনমিক্যাল ফিনান্সিয়াল টার্মসের কথা বলছি, আর আপনি যে কোশ্চেনটা করছেন সেটা পলিটিক্যাল, যে আমরা নিঃসন্দেহে ভারত একটি সুপার পাওয়ার হতে চায়, সক্ষমতা অন্যদিকে না থাকলেও বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এখন তারা চীনকেও এখন তাদের টপকে তাদের জনসংখ্যা সবচেয়ে বেশি, ফলে তাদেরকে ইগনোর করার কোনো উপায় নেই, এবং তাদের মধ্যবিত্ত যে মার্কেটটা সেটা অনেক বড় হচ্ছে। তার থেকে সবচেয়ে বড় সমস্যা হলো আমার তিন দিকেই তারা, ফলে আমরা, এবং আপনি যদি বলেন যে একটা সময় আমাদের একটি দেশ ছিল ঐতিহাসিকভাবে তাদের সাথে তাদের একটা অংশ কোনো কারণে ভারতে রয়ে গেছে, আমাদের বাংলার একটা অংশ, তো সবকিছু মিলিয়ে একটা সম্পর্ক রয়ে গেছে আমাদের সাথে, ফলে সেখানে আমরা আসলে ভারতকে শত্রু বানানোটা আমাদের জন্য ঠিক হবে না। বাট তার মানে এটাও না যে 17 বছর যেমন আমরা তাদের আঁচলের নিচে ছিলাম, সেটা থাকাটাও আমাদের স্বাধীন সার্বভৌম দেশের জন্য কখনোই ঠিক না। আবার এই গত তত্ত্বাবধায়ক সরকারের সময় যে ভারত যা বলবে তার বিরোধিতাই করতে হবে, ভালো জায়গাতে আমরা ভারতকে সমর্থন দিব না, আমি নিজে সাক্ষী আইলোর একটা ঘটনাতে, সেটাও ঠিক না। আমাদের দেশের জন্য যেটা ভালো সেটা যদি ভারতের সাথে হয় অবশ্যই আমরা নিব, আমাদের দেশের স্বার্থে যদি ভালো সেটা মিয়ানমারের সাথে হয় আমরা সেটা নিব। আমাদের দেশ সবার আগে, সবার উপরে, যেটি তারেক রহমান যেটা বলেছেন, সবার উপরে বাংলাদেশ। আমি মনে করি সেটা করে, তবে নিঃসন্দেহে আমরা কোনো শত্রু তৈরি করব না, ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। ছোট ছোট যদি কোনো সমস্যাও থাকে সেটা আমি মনে করি ভারতের সাথে সুসম্পর্কের মাধ্যমেই সমাধান করতে হবে, কারণ পাশের দেশ তারা যদি আমাদের খারাপ চায় আমরা ভালো থাকতে পারবো না, সেটা আমাদের মাথায় নিয়ে চলতে হবে। ধন্যবাদ শামীম ভাই। আমরা আরও আলোচনা করব, নেব একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় অর্থনৈতিক উন্নয়নে সরকারের চীনমুখী নীতি। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন বিকিএমইএ নির্বাহী সভাপতি ফজলে শামীম আহসান এবং একাধারে তিনি সভাপতি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন। শামীম ভাই, আপনি আলোচনা করছিলেন আমরা যে চীনের বিনিয়োগের বিষয়টিতে। চীনের যে বিনিয়োগ আমরা বলছি, যে বিনিয়োগ আকৃষ্ট করতে চাই, বিনিয়োগের সুযোগ আছে, বা বিডা থেকে যে আজকে চায়নাতে যে কনফারেন্সটি করা হলো, আমাদের মূলত চাইনিজ ইনভেস্টমেন্ট কোন কোন সেক্টর, আপনি যেটি বলেন 30 থেকে 50 বিলিয়ন ডলারের একটি ইনভেস্টমেন্ট অন্তত পক্ষে দরকার, তো সেটি কোন কোন জায়গায়, অর্থনীতি ঘুরে দাঁড়াবার জন্য কোন কোন জায়গায় চীনা বিনিয়োগের সুযোগটা আছে বা আমরা সেটিকে কাজে লাগাতে পারি? আচ্ছা, প্রথমত হলো যে কোন কোন জায়গাতে আছে। এখন আমাদের যেহেতু নাকি এখানে যদি আমরা তাদেরকে একটা সুন্দর পরিবেশ, আমাদের কস্ট অফ লেবার কিছুটা কম তাদের তুলনায়, এফিসিয়েন্সি তুলনা করলেও কিছুটা কম পড়বে। অনেক জায়গা, আপনি বায়োটেক বলেন, রোবোটিক্স বলেন, আর ওরা তো গার্মেন্টসে আসতে চায়। এখন বিনিয়োগের সুযোগ আছে নাকি বিনিয়োগের ক্ষেত্র কোনগুলো, দুইটা একটা আলাদা ওয়ার্ড। বিনিয়োগের একটা হলো যে বিনিয়োগের ক্ষেত্র, আমি যেটা বললাম যে এগুলো মানে হিউজ, ওরা যে কোনোখানে বিনিয়োগ করতে পারে, গাড়ির কোম্পানি করতে পারে, মোটরসাইকেল কোম্পানি করতে পারে, ওরা সবকিছু করতে রাজি আছে। কারণ আমাদের দেশে কিন্তু ভালো দেখে 18 কোটি মানুষ, তো আমাদের মধ্যবিত্ত সমাজ বড় হচ্ছে, তো এখানে এটাতে কোনো সমস্যা নেই। সমস্যা হলো বিডার যে পদক্ষেপগুলা, এই আপনি ওইখানে গিয়ে একটা সেমিনার করতেছেন, সেমিনারে বিনিয়োগ আসে না, ওই লোকের অফিসে যাইতে হবে, প্রয়োজনে মন্ত্রী গিয়ে ওইখানে ওয়েট করবে আধা ঘন্টা ওই চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করার জন্য, যিনি ইনভেস্ট করবেন এখানে $1 বিলিয়ন, তার অফিসে গিয়ে ওয়েট করতে হবে, তার সাথে গিয়ে তার অফিসে দেখা করতে হবে, তাকে রিকোয়েস্ট করতে হবে তুমি আমার দেশে আসো, তোমার কি সমস্যা বলো। ছোট ব্যাপার যদি হয় সেটা যে এয়ারপোর্টে নামে আমার দাঁড়ায় থাকতে হবে, বিনিয়োগকারীদের জন্য আলাদা গেট বানিয়ে দিতে হবে ভাইঙ্গা এয়ারপোর্টে, যে ওই বিনিয়োগকারীরা ওই গেট দিয়ে ঢুকবে, লাল রঙের কার্পেট থাকবে, সোজা যাবে, ওই পুলিশ অফিসার বসে থাকবে, বলবে আপনি লাউঞ্জে ওয়েট করেন, আমি এসে আপনি নিয়ে যাবো, কি জানি বলে ইমিগ্রেশন করে যাবো, আপনার সোবতে এসে বসে। এই জায়গা থেকে যদি প্রয়োজন হয় শুরু করতে হবে। তাদের একটা রেজিস্ট্রেশন, তাদের একটা ল্যান্ড রেজিস্ট্রেশন, তাদের একটা সিম কার্ড রেজিস্ট্রেশন, প্রত্যেকটা ছোট ছোট জায়গাতে ইজ করে দিতে হবে, সহজীকরণ করে দিতে হবে, যেন কোথাও তারা বাধাগ্রস্ত না হয়।
চাইনিজদের জন্য আলাদা প্রয়োজনে একটা রিক্রিয়েশন সেন্টার করে দিতে হবে, যে ভাই তোমরা গিয়ে রাত্রেবেলা এখানে আড্ডা মারবা, এটা পুরো চাইনিজ, এখানে বাংলাদেশের আইন চলে না, এটা ভিতরে চাইনিজ, কথার কথা। মানে এই ধরনের যদি আপনি তাদেরকে ফ্যাসিলিটেট না করেন, তারা কেন আসবে? ফলে আমার মনে হয় যে মানে একটা হলো যে এই সেমিনার করার থেকে ওই 4.5 কোটি টাকা গেলে পিআর কস্ট হয়েছে, বিভিন্ন টিভি আর পেপারে অ্যাডভার্টাইজ দিছে। কয়েকদিন আগে একটা সেমিনার হয়েছে ঢাকাতে, 4.5 কোটি টাকা পিআর কস্ট দিছে আমাদের একটা মন্ত্রণালয়, বিডা না, অন্য একটা মন্ত্রণালয় করছে। আমি মনে করি দরকার নাই এই 4.5 কোটি টাকা এই বিদেশি বিনিয়োগকারীদের জন্য আপনি যদি একটা রেড কার্পেট সিস্টেম করে দিতেন, যে এয়ারপোর্টের থেকে বাইরের সময় আপনার ট্রাফিকের মধ্যে বসে থাকতে হবে না 15 মিনিট, আপনি যদি ওই টাকাটা খরচ করে ওইখানে যদি কইরা দিতেন, আমার মনে হয় বিনিয়োগকারীদের জন্য অনেক বেশি আগ্রহ সৃষ্টি করতে। ফলে বিনিয়োগকারী যখন নামবে তার যে গন্তব্য পৌঁছাতে ভিভিআইপি মর্যাদা দিয়ে ট্রাফিক যাতে না পড়তে হয়, মানে সব ট্রাফিকটা তো সবার জন্য, যে আমার যে বিদেশি এক্সপার্টেড আছে তার থেকে শুরু করে যে বিদেশ থেকে সবার জন্য। কিন্তু বিনিয়োগকারী যেন আপনি এয়ারপোর্টের ভিতরে যদি আপনি আলাদা একটা ব্যবস্থা করে দেন, আপনার শুধু ভিতরে না, আপনি বাইরে, আপনার ল্যান্ড রেজিস্ট্রেশনে খালি চিন্তা করেন, একটা বিনিয়োগকারী যখন আসবে সে একটা ল্যান্ড রেজিস্ট্রেশনে তার ঝামেলার চিন্তা করেন, তার একটা সিম কার্ড রেজিস্ট্রেশন খালি চিন্তা করেন, যে একটা সিম কার্ড রেজিস্ট্রেশন সে করতে পারবে না, তার যদি নাকি একটা ইউটিলিটি ফ্যাসিলিটি, মানে সবকিছু, মানে আমার কথা হলো যে বিনিয়োগকারীদের জন্য একটা রিয়েল ওয়ান স্টপ সেল, এটা একটা করতে হবে বিডার। এবং খালি ওই মুখে সুন্দর কথা না বলে উনি চেষ্টা করছেন, কিন্তু এই চেষ্টাটা ব্যুরোক্রেসির কারণে উনি অনেকখানি ব্যাহত হচ্ছেন। আমি শুধু উনাকে দোষ দিব না, ব্যুরোক্রেসির কারণে ব্যাহত হচ্ছেন। ফলে আমি মনে করি এই জায়গাটাতে প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ দরকার। যে করি হোক উনি প্রতি মাসে ব্যবসায়ী বিভিন্ন কোণ থেকে ব্যবসায়ীদেরকে নেবেন, ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ীদের নিয়ে প্রধানমন্ত্রী বসবেন, 30 জন 40 জন 50 জন ব্যবসায়ীকে নিয়ে, তারাও প্রাউড ফিল করবে যে আমাকে ডাকছিল। বিভিন্ন প্রান্তের হতে পারে সে একটা ছোট একটা মুদির দোকানদার, এবং তার সত্যিকারের সমস্যা তাকে বলতে হবে। আপনি 4টা পয়েন্ট লিখে আনবেন, আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনি 4টা পয়েন্ট মুখে বলবেন, প্রধানমন্ত্রী চাইলে ব্যাখ্যা দিবেন, নাইলে ব্যাখ্যা দিবেন না। এইভাবে পয়েন্ট কারো করা যায়। কারণ আপনার আমার যদি দেশীয় ব্যবসায়ীরা বিনিয়োগকারীরা যদি নাকি স্বাচ্ছন্দ্যে না থাকে, বিদেশিরা আসবে না। কারণ এটা সবাই জানে যে আগে ওই দেশের পরিবেশ বা ওই দেশের বিনিয়োগকারীরা। ফলে আমার মনে হয় এই জায়গাটাতে একটু উনি যদি হাত দেন, আগামী 6 মাস দেশীয় বিনিয়োগকারীদের সমস্যাগুলো দেখুক, বিদেশি এটা সহজীকরণ করুক, বিদেশি বিনিয়োগ এমনি ফ্লো বাড়বে। বাণিজ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে ব্যবসায়ীদের যত রকম সমস্যা আছে, বিনিয়োগ থেকে শুরু করে ক্যাশ ফ্লো থেকে শুরু করে ব্যাংকের ঋণ থেকে শুরু করে, এই জায়গাগুলোতে আমরা দেখছি যে অর্থমন্ত্রী বলছেন, এমনকি গভর্নরও বলছেন, আপনারা কি সেই সুযোগ যেগুলো আপনি বলছেন যে আমলাতান্ত্রিক জটিলতা, এগুলো কি সুরাহার পথে এগোচ্ছে না? প্রথমে না, তারপরে হ্যাঁ। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, গভর্নর বলেন, বাণিজ্য মন্ত্রী বলেন, শ্রমমন্ত্রী বলেন, কারো, আমি সত্যি কথা মানে দলমত নির্বিশেষে কারো ইন্টেনশনের কোনো অভাব নাই। তারা প্রত্যেকে মন থেকে চেষ্টা করছেন। সচিব যদি বলেন, বাণিজ্য সচিব যিনি ছিলেন ভারপ্রাপ্ত, বা আপনার শ্রম সচিব বলেন, প্রত্যেকে মন থেকে, অর্থ সচিব বলেন, প্রত্যেকে মন থেকে চেষ্টা করছেন। এনবিআর এর চেয়ারম্যান বলেন, গভর্নর তো অবশ্যই ব্যবসা বান্ধব, এনবিআর এর চেয়ারম্যান ব্যবসা বান্ধব, কিন্তু বাস্তবায়ন যারা করবেন তারা সম্পূর্ণ ব্যক্তি বান্ধব। নিজের ছাড়া ওনারা কিছু বুঝেন না। কিভাবে কাজ করলে নিজের স্বার্থটা রক্ষা থাকবে, কিভাবে কাজ করলে নিজের ইনকামটা বজায় থাকবে, ওনারা শুধুমাত্র সেই জিনিসটা দেখতেছেন। এখন এইভাবে তো আসলে ওনারা পারবেন না। এই জন্য আমি বারবার বলতেছি যে প্রধানমন্ত্রী যদি বারবার ব্যবসায়ীদের সাথে বসেন, মাসে অন্তত উনি 2টা দিন 2 ঘন্টা 4 ঘন্টা সময় দেখ, বেশিক্ষণ না, সারা 30 দিনের মধ্যে 4টা ঘন্টা ওনার কাছ থেকে আমরা চেয়ে নিলাম। আলাদা আলাদা লোকদের নিয়ে বসুক, এক লোকদেরকে না, আলাদা আলাদা, একদিন আমাকে ডাকবে, একদিন আপনাকে ডাকবে, বিভিন্ন প্লাস সমাজের অন্যান্য শ্রেণীর মানুষদের নিয়ে বসুক উনি, বসে ওইখানে মন্ত্রীরা থাকুক। ইনস্ট্যান্ট ডিসিশন, এটা প্রধানমন্ত্রী ছাড়া কেউ পারবে না। যে আমার সাথে একটা কাস্টমসের আরো সমস্যা করতেছে, আমার সাথে কাস্টমসের আরো সমস্যা করতেছে, এটাকে আপনি কিভাবে ডিল করবেন? আমার সাথে কাস্টমসের একটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার সমস্যা করতেছে, এটা আপনার সমাধান। এটা মেসেজ যাইতে হবে তার প্রতি, 0 টলারেন্স। যে তোমার নামে যদি কমপ্লেন আসে, আমি 12টা বাজে ফেলাবো, যার নামে আসুক না কেন, প্রমাণ থাকে। এটা ফরেন্সিকই প্রমাণ বেরোবে। নগদ আমি ঘুষের প্রমাণ দিতে পারবো না, বাট ফরেন্সিক করলেই প্রমাণ বেরোয় যাবে সে ঘুষ নিছে কি নেয় নাই, সে আমাকে ঘুরাইছে কি ঘুরায় নাই। এই জায়গাটাতে না গেলে হবে না। কারণ আপনার ওনাদের কোনো মানে ইচ্ছার অভাব নাই, ভালো ইচ্ছার অভাব নেই, কিন্তু নিচে বাস 60,000 কোটি টাকা একটা প্যাকেজ ঘোষণা সরকার করলো, বাস্তবায়নের রোডম্যাপটা দিলেন না কেন? এটা তো গভর্নরের কথা না, গভর্নর তো চাচ্ছেন টাকাটা যাক। তাহলে উচিত ছিল কি ওনার নিচের দিকের লোকের আগে রোডম্যাপটা বানাই ফেলবে, সুন্দর মতো সব কাগজ রেডি করে 60,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করবে, সাথে আগেই কাগজ ব্যাংকে পৌঁছানো আছে, যে আমি পরের দিন গেলেই হয়ে যায়। এখন ডেইলি ফোন পাই, ভাই কিভাবে নিব, আমি নিজেই জানি না কিভাবে নিবেন। সো
এই জায়গাগুলোতে গ্রে এরিয়াগুলো দূর করতে লাগবে। Right, right. আমি আপনার সাথে আরেকটি বিষয় একটু ক্লিয়ার করতে চাই। আপনি বলছেন যে প্রধানমন্ত্রীকেই বুঝতে হবে, তাহলে আগেও কিন্তু এককেন্দ্রিক ছিল ক্ষমতা, প্রধানমন্ত্রী কেন্দ্রিক। আমরা সেখান থেকে বেরিয়ে আসবার চেষ্টা করছিলাম। আবারও কেন প্রধানমন্ত্রীকে সবকিছু দেখতে হবে? কেন যার মন্ত্রণালয় যেটি সেখান থেকে শুরু হবে? আচ্ছা, এটা থেকে শুরু হবে না, এটা 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 একটা কারণ আছে। আমরা তো প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টে ছিলাম, তো 91-এ যখন চেঞ্জ করছি, করার পরেও আমরা কিন্তু শুধু ওই প্রেসিডেন্টের জায়গায় প্রধানমন্ত্রী ওয়ার্ডটা বসাইছি। হ্যাঁ, এই সংবিধানটা যখন আপনি সংশোধন করছেন, তাহলে এবার অনেক বড় আলোচনা। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গার ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হয় নাই। না হওয়ার কারণে কি হয়েছে, এখন বাণিজ্য মন্ত্রী যদি নাকি অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে একটা ছোট জায়গাতে সমস্যা আছে সেটা অর্ডার দেন, সেটা আসলে অর্থমন্ত্রীও পছন্দ করবেন না বা ওনার জুরিসডিকশনও পড়বেন না। অতএব এই চিন্তার পরিবর্তন হ্যাঁ, আনতে ভূমি লাগবে। রেজিস্ট্রেশনের জায়গাটাকে আমাদের অর্থমন্ত্রী সমাধান করতে পারবেন বা আমাদের বাণিজ্য মন্ত্রী সমাধান করতে পারবেন, সেই জায়গাটা ইন্টারমিনিস্ট্রিয়াল বৈঠক করে এই সমস্যাগুলোর হ্যাঁ, সমাধান করতে হবে এবং প্রধানমন্ত্রীও সেখানে দৃষ্টি দেবে। জি। ধন্যবাদ শামীম ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আলোচনা শেষ করব এইখানে। তার আগেই জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময় সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।